সালামু আলাইকুম। তো আর্থিক স্বাধীনতা বলতে আসলে আমরা কি বুঝি? আজকের ভিডিওটার মূল বিষয়টা হচ্ছে সেটা। ভিডিওটা যদি আপনি এক দুইবার দেখেন, আপনার টাকা পয়সা ধন সম্পদ রিলেটেড চিন্তা চেতনাটা কিছুটা হলেও চেঞ্জ হবে। আর অবশ্যই আমাদের চেঞ্জ করা উচিত। কারণ আর্থিক স্বাধীনতা বলতে আমরা চিন্তা করি যে আমার এই যে পার্স ভর্তি টাকা থাকবে, যেটা খুশি সেটা আমরা কিনতে পারবো। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, বাংলাদেশ নিম্ন মধ্যবিত্তের দেশ। তো এখানে আমাদের বাবা মা থেকে আমরা অতটা সম্পদ, ম্যাক্সিমাম 90% লোকই আমরা ইনহেরিট পাই না, যাতে আমরা যেটা খুশি সেটা করতে পারবো। তো এই জন্য আমাদের কর্মজীবনের প্রথম থেকে যদি আমরা একটু জাস্ট টেকনিক খাটাই, মন মানসিকতা চেঞ্জ করি, আমরা আর্থিকভাবে সচ্ছল থাকবো। টাকা পয়সা কম থাকুক, কিন্তু কখনো আপনার টেনশন হবে না, কখনো আপনার রাতে টেনশনে ঘুম আসবে না, এই জন্য যে আপনি আরো টাকা ইনকাম করতে হবে। আপনি ঘুমাবেন, আপনার টাকা জমা হবে। হাতে কিছু টাকা দেখতেছেন, এই টাকাটা বাংলাদেশি টাকা। যদিও আমি দুবাইতে থাকি, ইনশাল্লাহ দেখা হবে অতি দ্রুতই বাংলাদেশে আসতেছি। এখানে প্রায় আমাদের 2,500 টাকার মতো আছে। এখন আমাদের যে সমস্যাটা হয়, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, আর্থিক স্বাধীনতা, এই জিনিসগুলো আমরা যদি ভালো করে বুঝতে চাই, তাহলে আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ইনফ্লেশন, জিডিপি, সুদের হার, এই সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। এটা ছাড়া টাকার অবমূল্যায়ন, যেমন গত 2 বছর ধরে আমার এখানে যে 2,500 টাকা আছে, এটার ভ্যালু কিন্তু 2 বছরে প্রায় 25% কমে গেছে। মানে 1 লাখ টাকা যদি আমি নিয়ে আসতাম, তাহলে আপনি বলতে পারেন 25,000 টাকা আমার লস, আমি যদি এখানে রেখে দিতাম। কিন্তু এইরকমই আমরা অসংখ্য টাকা পয়সা আমাদের বাসায় এখানে সেখানে রেখে দিই, যেগুলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ডেপ্রিসিয়েশন হয়, ডলারের কারণে ডেপ্রিসিয়েশন হয়। তো যাক, ওভারঅল কনসেপ্ট যেটা, আর্থিক স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে আপনাকে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটাও বুঝতে হবে। তো আমাদের প্ল্যান হচ্ছে এটা, যাতে আপনি নিজেকে নিজে বুঝতে পারেন, নিজেকে নিজে কিছুটা গবেষণা করতে পারেন যে আর্থিক স্বাধীনতা কাকে বলে, ফাইন্যান্সিয়াল ফ্রিডম কিভাবে অর্জন করা যায়। আর এটার সাথে এই যে সুদের হার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা ছাড়া কারেন্সি ডেফিসিয়েন্সি জিনিসগুলা কি, আর ফাইন্যান্সিয়াল ফ্রিডম কাকে বলে। তো চলুন দেখা যাক, আমরা মোটামুটি আপনাদের সামনে কিছুটা তুলে ধরার চেষ্টা করি। একটু ঠান্ডা মাথায় সময় নিয়ে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, নিজেকে একটু প্রশ্ন করবেন যে আসলেই কি জিনিসগুলো সত্য কিনা। এখনকার যুগে, মডার্ন যুগে যদি আমরা বলি, বা আগের যুগে আমরা বলতে পারতাম, যদিও আগের যুগে কনসেপ্টগুলো ছিল না, আসলে ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে হচ্ছে ক্যাশ ফ্লো, নগদ অর্থের সরবরাহ। আপনার টাকা দরকার এখনই, 10 লাখ আপনি নিতে পারলেন, আপনার কাছে লিকুইড করার ক্ষমতা আছে, কিন্তু আপনার একটা জমি আছে আপনি বিক্রি করতে পারতেছেন না, ফ্ল্যাট আছে বিক্রি করতে পারবেন না। তার মানে আর্থিক স্বাধীনতা আমাদের এমন হবে যে এটার মাধ্যমে আমার যখন লিকুইড দরকার, তখন আমি সেটাকে কি করতে পারবো, ক্যাশ করতে পারবো। দিন শেষে কথা হচ্ছে ক্যাশ ফ্লো। তো এই যে আর্থিক স্বাধীনতা মানে আসলে কি না, ধনী হওয়া না, অঢেল সম্পত্তির মালিক হওয়া না। আর্থিক স্বাধীনতা মানে হচ্ছে আপনার যে অ্যাক্টিভ ইনকাম যেটা আছে, যেটা আপনি চাকরি করেন বা ব্যবসা করেন, এই চাকরি বা ব্যবসাটা না করলেও যেই পরিমাণ টাকা আপনি ইনকাম করতেন, সেই পরিমাণ টাকা যদি কোনো মাধ্যমে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়, তাহলে আপনি আর্থিকভাবে স্বাধীন হয়ে যান, ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করেন। তখন আপনি আপনার ইচ্ছা মতো কাজ করতে পারেন, আপনার টেনশন থাকে না। বাংলাদেশের 90% লোকই সকাল 9টা থেকে 5টা পর্যন্ত সারা জীবনটা আমরা শেষ করে দিই, বা দেশের বাইরেও শেষ করে দেই, শুধু ফ্যামিলির জন্য, নিজের খরচের জন্য। এই খরচের পিছনে আমাদের জীবন শেষ, আমাদের ক্রিয়েটিভ কিছু চিন্তা করার সময়টাই নেই। এটাই হচ্ছে মেইন জিনিস। তাহলে আমরা যেই টাকা পয়সা ইনকাম, আর্থিক স্বাধীনতার প্রথম ধাপ হচ্ছে আপনার একটা অ্যাক্টিভ ইনকাম সোর্স থাকতে হবে। সেটা আপনি চাকরি করেন আর ব্যবসা করেন, আপনি 2,000 টাকা চাকরি করেন আর 20,000 টাকা করেন। একটা জিনিস মনে রাখবেন, আপনি 10,000 টাকা চাকরি করে যদি আর্থিক স্বাধীনতা অর্জন করতে না পারেন, 2 লক্ষ টাকা চাকরি করে আপনি পারবেন না। কারণ যখনই আপনার বেতন বাড়বে, আপনার কষ্ট বাড়বে, আপনি সামাজিকভাবে বাড়ি গাড়ি করার চেষ্টা করবেন, তার মানে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারবেন না। তো এই জন্য আপনি যেই লেভেলেই আছেন সেই লেভেলের স্বাধীনতা অর্জন করেন, এটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। যেমন ধরেন যে আপনার মাসিক খরচ বা যা আছে সব মিলিয়ে 1 লক্ষ টাকা করে আপনার মাসিক খরচ, আপনি টার্গেট নিবেন এই 1 লক্ষ টাকা কিভাবে আপনি ঘুমিয়ে থাকলেও প্যাসিভ কোনো মাধ্যম থেকে আপনার কাছে আসে। যদি এইভাবে আপনি চিন্তা করতে পারেন, তাইলে আপনি আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারবেন, আর এটা আপনার জীবনকে সহজ করবে। তার মানে প্যাসিভ ইনকাম। এখন দেখেন, আমাদের সমাজে যার টাকা কম আছে তাকে আমরা নিম্ন মধ্যবিত্ত বলি, গরিব বলি, মিসকিন বলি, ফকির বলি। যার একটু টাকা পয়সা আছে, কারো কাছে চাইতে পারে না, তাকে আমরা মধ্যবিত্ত বলি। আর যার অডেল সম্পদ আছে তাকে উচ্চবিত্ত বলি।
আধুনিক ফাইন্যান্সের ভাষায় নিম্ন মধ্যবিত্ত হচ্ছে সেই ব্যক্তি যার অ্যাক্টিভ যে ইনকাম সেই তুলনায় তার প্যাসিভ ইনকাম কম। মানে আপনি 1 লক্ষ টাকা কি করেন, অ্যাক্টিভ ইনকাম করেন, আপনার প্যাসিভ ইনকাম 10,000 টাকা, তার মানে আপনি নিম্ন মধ্যবিত্ত। কারণ আপনি যদি 1 মাস কাজ না করেন আপনি ফকির হয়ে যাবেন। মধ্যবিত্ত কারা? মধ্যবিত্ত হচ্ছে যে, যেমন ধরেন আপনি 1 লক্ষ টাকা ইনকাম করেন, আর 1 লক্ষ টাকা আপনার সমপরিমাণ টাকা আপনার প্যাসিভ ইনকামের মধ্যে আসে। তাইলে আপনার চাকরি না থাকলেও আপনার প্যাসিভ ইনকাম দিয়ে আপনার ফ্যামিলিটা ওই অবস্থায় চলবে যে অবস্থায় চলতো, তার মানে আপনি মধ্যবিত্ত, কিছু করতে পারতেছেন না। আর উচ্চবিত্ত হচ্ছে তারাই যাদের অ্যাক্টিভ ইনকামের চাইতে প্যাসিভ ইনকাম 3 গুণ 4 গুণ 10 গুণ। 1 লাখ টাকা সে ইনকাম করে অ্যাক্টিভলি, কিন্তু প্যাসিভলি সে 5 লাখ টাকা ইনকাম করে, সে হচ্ছে উচ্চবিত্ত। তাহলে নিম্নবিত্ত কি? যার প্যাসিভ ইনকাম তার অ্যাক্টিভ ইনকামের চাইতে কম। যার অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকাম সমান সমান সে হচ্ছে মধ্যবিত্ত। আর যার অ্যাক্টিভ ইনকামের চাইতে প্যাসিভ ইনকাম বেশি সে হচ্ছে উচ্চবিত্ত। এইটা মাথার মধ্যে একটু ঢুকাবেন। তাহলে আপনি চিন্তা করেন আপনি গরিব, মধ্যবিত্ত না উচ্চ মধ্যবিত্ত। আমার মনে হয় আমাদের মধ্যে আমরা সবাই এখনো এই যে নিম্ন মধ্যবিত্ত। কারণ আমরা এখনো কি হইতে পারি নাই, মধ্যবিত্ত হইতে পারি নাই। বেতনের সমান আমরা এখনো প্যাসিভ ইনকাম কিন্তু অর্জন করতে পারি নাই। এখন প্যাসিভ ইনকামের কিছু মাধ্যম হইতে পারে, আপনার কাছে যদি অঢেল টাকা পয়সা থাকে তাইলে আপনি কোনো কমার্শিয়াল প্রপার্টি নিয়েছেন, দোকান নিয়েছেন, ফ্ল্যাট নিয়েছেন, সেখান থেকে ভাড়া আসতেছে, তাইলে আপনার একটা প্যাসিভ ইনকাম অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি। এটার জন্য সমস্যা হচ্ছে এখানে আপনার হিউজ ক্যাপিটালের দরকার পড়ে। আপনি একটা ফ্ল্যাট নিতে গেলে 30, 40, 50 লক্ষ টাকার প্রয়োজন পড়ে, একটা কমার্শিয়াল দোকান নিতে গেলে টাকার প্রয়োজন পড়ে। তাইলে আপনার কাছে টাকা থাকলে এটাও একটা প্যাসিভ ইনকামের সোর্স হইতে পারে। টাকা কম আছে, আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন। সঞ্চয়পত্রে বাংলাদেশের লিমিট আছে, আপনি একক নামে সর্বোচ্চ 50 লক্ষ টাকা পর্যন্ত এবং পোস্ট অফিসে মিলিয়ে 60 লক্ষ টাকা পর্যন্তই সঞ্চয়পত্র কিনতে পারেন। এটার মাধ্যমেও আপনার একটা প্যাসিভ ইনকাম আসতে পারে। প্রবাসীদের জন্য প্রবাসী বন্ড আছে, চাইলে সেটাও নিতে পারেন 12% হিসাবে। এটা ছাড়া ট্রেজারি বন্ড, জিরো কুপন বন্ড, বিভিন্ন রকম বন্ড পাওয়া যায়, যেগুলো আপনারা এডি শাখায় অথবা ব্রোকারেজ হাউসে যোগাযোগ করলে সেখান থেকে নিতে পারেন। তো এইগুলো সবগুলোর জন্য আপনার ক্যাপিটালের প্রয়োজন, হিউজ টাকার প্রয়োজন। এখন আপনার কাছে হয়তো মাসে 1,000, 2,000, 5,000 টাকা বাঁচে, তাহলে আপনি কিভাবে প্যাসিভ ইনকামের ব্যবস্থা করবেন? আর ওই আশ্চর্যের নাম হচ্ছে আমাদের শেয়ার বাজার, ক্যাপিটাল মার্কেট, স্টক মার্কেট। আমরা যেভাবে শেয়ার বাজারটাকে জুয়া খেলার মাঠ হিসাবে দেখি, প্রকৃতপক্ষে শেয়ার বাজার ওইরকম না। শেয়ার বাজারের প্রতিটা শেয়ারের পিছনে একটা কোম্পানি আছে। আপনি যদি যাচাই বাছাই করে ভালো কোম্পানির শেয়ার প্রতি মাসে 1টা 2টা করে, মানে 100 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকাও আপনি শেয়ার কিনতে পারেন। যেমন বাংলাদেশের ব্যাংকিং শেয়ারগুলো 20 টাকা পাওয়া যায়, 25 টাকা, 30 টাকায়ও পাওয়া যায়। আপনার কাছে যদি 100 টাকা থাকে আপনি 3টা ব্যাংকের শেয়ার কিনতে পারেন 1 সপ্তাহে। অথবা ধরলাম মাসেই আপনি কিনেন, 100 টাকা সেভ করতে পারেন। এভাবে যদি আপনার ভালো লাগতে লাগতে যদি আপনি 1 লক্ষ শেয়ারও যদি আপনি কি করতে পারেন, নিজের আন্ডারে আনতে পারেন আগামী 10 বছরে, এই গরিব থাকা অবস্থায় আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম কিন্তু অর্জন করবেন। ভবিষ্যতে পেনশনের আপনার টেনশন করতে হবে না। তাহলে শেয়ার বাজারে যেখানে আমরা কি করতে পারি, একটাও শেয়ার কিনতে পারি প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাসে, কোনো নির্দিষ্ট নিয়ম নাই। যাদেরই মূলধন নাই তারা শেয়ার বাজারের মাধ্যমে আর্থিক স্বাধীনতা কিন্তু অর্জন করতে পারে। এই জিনিসটা মনে রাখবেন। তাহলে দিন শেষে আমাদের টার্গেটটা কি থাকবে? অ্যাক্টিভ ইনকামের চাইতে আমরা প্যাসিভ ইনকাম বেশি বাড়ানোর চেষ্টা করব, তবেই আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারবো। এখন আমরা আরো যে যে জিনিসগুলো আপনাদেরকে একটু বুঝিয়ে দিতে চাই, একটা জিনিস মনে রাখবেন। একটা যেটা আমরা বলছি ইনফ্লেশন বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাংলাদেশে বর্তমানে 8.5%-এর উপরে। তার মানে আপনি যে কোনো জায়গায় বিনিয়োগ করেন অবশ্যই অবশ্যই 8.5%-এর উপরে বিনিয়োগ করতে হবে। বা টাকাটা যদি, যেমন আমার কাছে যেমন টাকাটা এখানে ছিল, এই যে টাকাটা আছে গত 2 বছরে, টাকাটা আমার কি হয়েছে, মোটামুটি প্রায় 25% তার ক্রয় ক্ষমতা হারিয়েছে। কারণ হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আমি 2 বছর আগে যে জিনিসটা পাইতাম আজকে 2,500 টাকা দিয়ে ওই জিনিসটা আমি পাবো না। এর পাশাপাশি যেটা হয় সেটা হচ্ছে যে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন প্রতি বছরে আমাদের দেশে প্রায় 3.5%। তাইলে আপনি যেই কোনো জায়গায় বিনিয়োগ করবেন অবশ্যই অবশ্যই 11 বা 12% যাতে আপনার থাকে, না হলে কিন্তু আপনার টাকার অবমূল্যায়ন হচ্ছে। তো এই জন্য দেখবেন যে নিরাপদ সঞ্চয়পত্রে আপনি 12% পান। তো শেয়ার বাজারে যেটা হয়, আপনি যদি এইভাবে বিনিয়োগ করেন শেয়ার বাজারে দীর্ঘমেয়াদে, এই যে ইনফ্লেশন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলি, কারেন্সি ডেফিসিয়েন্সি বলি, এগুলো সে কাভার করে ফেলে যদি ভালো মানের কোম্পানি হয়।
তো আমাদের শেয়ার বাজার রিলেটেড প্লে লিস্টে ফ্রি ভিডিও আসতে, আমাদের পেইড কোর্স আসতে, আপনি 7টা ভিডিও আমাদের নিতে পারেন মাত্র 1,000 টাকা দিয়ে। নিয়ে যদি আপনি একটু ভিডিওগুলো দেখেন, আপনি শেয়ার বাজারটা বুঝতে পারবেন, তখন এর মাধ্যমেও আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করা সম্ভব। তাইলে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কারেন্সি ডেফিসিয়েন্সি, এটা এই জন্যই মাথায় রাখবেন। যেমন আজকে আপনার ফ্যামিলি তো 1 লক্ষ টাকায় চলতেছে, তো আজ থেকে 12 বছর পর কি 1 লক্ষ টাকায় চলবে, বা 6 বছর পরে 1 লক্ষ টাকায় চলবে? চলবে না। তাইলে ওই হিসাব করে আপনার ধীরে ধীরে প্যাসিভ ইনকামটা প্রতি বছর যাতে বাড়ে, কত পরিমাণ বাড়বে, যাতে এই 12% করে প্রতি বছরে বাড়ে, না হলে কিন্তু আপনার টাকাটা জিরো হয়ে যাবে। তো এইভাবেও আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারি, আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারি। তাহলে আর্থিক স্বাধীনতা মানেই হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো। আপনার এই যে আপনি এখানে কি করলেন, একটা বাড়ি কিনলেন, আপনি যখন দরকার তখন এটা বিক্রি করতে পারবেন না, দালাল লাগবে, নানা প্রকার সময় লাগবে। সঞ্চয়পত্রটা মোটামুটি একটা লিমিটের মধ্যে আছে, আপনি ইনক্যাশ করতে পারেন, কিন্তু সঞ্চয়পত্রের সমস্যা হচ্ছে যে এর মূল ক্যাপিটাল কিন্তু বাড়ে না। সরকার আপনাকে যাই দিচ্ছে দিচ্ছে, ধরেন যে আমরা দেখাইলাম কত, 12% আপনার অবমূল্যায়ন হচ্ছে, 12%ই পাচ্ছেন, তার মানে আপনার টাকাটা কিন্তু বাড়তেছে না। তার মানে সঞ্চয়পত্র কোনো বিনিয়োগ না। এরপরে বন্ড যেগুলো 12%-এর উপরে, 14-15%-এর জিরো কুপন বন্ড পাওয়া যায়, সেগুলো বলতে পারেন যে আপনার নির্দিষ্ট কিছু দিনের জন্য আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কারেন্সি ডেপ্রিসিয়েন্সিটাকে কি করে, ঠিক করে। আর শেয়ার বাজার আপনার সবগুলাকে বিট করবে যদি আপনি ভালো কোম্পানিগুলা সিলেক্ট করেন, ভালোভাবে যদি আপনি শেয়ার বাজারে ভালো কোম্পানি সিলেক্ট করে দীর্ঘমেয়াদের জন্য বসে থাকেন। এটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কারেন্সি ডেপ্রিসিয়েন্সি সব কিছুকে, এখানে দুইটা জিনিসে বাড়ে। এখানে আপনার ক্যাপিটালটাও বাড়ে, এখানে প্রতি বছর তারা আপনাকে ডিভিডেন্ডও দেয়। তো আপনি যদি 10 বছরের টার্গেট নেন, আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম শেয়ার বাজারের মাধ্যমেই সম্ভব। আপনি টার্গেট রাখেন যে আপনি 10 লাখ শেয়ারের মালিক হবেন, ধরলাম 10 টাকা করে, আপনি 10 লক্ষ শেয়ারের মালিক হবেন। এই 10 লক্ষ শেয়ারের মালিক হওয়া আপনার 10 বছরে সম্ভব। আপনি বলবেন না যে ভাই আমার কত টাকা লাগবে, কিছুই লাগবে না, আপনি 10 টাকা দিয়ে শুরু করে দেন। এই মাসে 10 টাকা কিনেন, পরের মাসে 20 টাকা কিনেন, তার পরের মাসে 40 টাকা কিনেন। এইভাবে আপনি বাড়াইতে থাকেন, দেখবেন যে আপনি মজা পাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারাই আমাদের পেড কোর্সগুলো নিতে চান, অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন, আশা করি উপকৃত হবেন। আর দেখা যাক, ইনশাল্লাহ বাংলাদেশে আসতেছি, দেখা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম।